ওকে, উই আর লাইভ নাও। ওয়েলকাম টু ফিজিক্স দা অনলাইন প্ল্যাটফর্ম অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের যে আমাদের গ্রামার ক্লাসের সিরিজ শুরু হয়েছিল সেটা আজকে দ্বিতীয় ক্লাস। আর আমি লিটন স্যার, তোমাদের ইংলিশ টিচার। যতটা সম্ভব ইজি করে তোমাদের টেন্স শেখানো যায় সেটা আমি চেষ্টা করব। তো তোমরা একটু ভিডিওটাকে দেখতে থাকো। আচ্ছা, এর আগে একটা ক্লাস করেছিলাম, সেটা হলো প্রি টেন্স আইডিয়া, যেখানে আমরা টেন্স শেখার আগের কি কি দরকার সেটা আলোচনা করেছিলাম। সেখানে কি কি রয়েছে? সেখানে রয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, নাম্বার, পার্সন, এই সম্পর্কে আলোচনা রয়েছে। আজকের ক্লাস দেখতে পাচ্ছ টেন্স, সময় বা কাল। তাই এগুলো শেখার আগে তোমাদের ওই আগের ক্লাসটা দেখতে হবে। মানে একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস রিলেটেড। একটা ক্লাস যদি না দেখো তাহলে পরের ক্লাস দেখতে অনেক সময় অসুবিধা হতে পারে। তাই যারা শুরু থেকে গ্রামার শিখতে চলেছো বা শিখবে এই আশা নিয়ে এই ভিডিওগুলো দেখছো, তারা একদম প্রত্যেকটা ক্লাস একটার পর একটা দেখতে থাকবে এবং তোমরা খাতায় লিখতে থাকবে। তাহলে নেক্সট টাইম আর অসুবিধা হবে না, খাতা দেখলেই তোমাদের হয়ে যাবে আশা রাখছি। তো আজকের ক্লাসের বিষয় হলো টেন্স। টেন্স মানে হচ্ছে সময় বা কাল। তাহলে টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এগুলো কি? ধরো কোনো কাজ বর্তমানকালে হয়, হচ্ছে, চলছে, ঘটছে, ঘটেছে, এই ধরনের যদি কিছু বোঝায় তাহলে সেটা আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে। আর দেখা গেলো কোনো কাজ বা ঘটনা হয়ে গিয়েছিল, মানে অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছিল, এই ধরনের যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে আমাদের অতীতকাল। নেক্সট ধরো কোনো ঘটনা বা কাজ এখনো হয়নি, হবে, হতে থাকবে, চলতে থাকবে, এমনটা যদি বোঝায় তাহলে আমাদের হয়ে যাবে ফিউচার টেন্স। তাহলে আমরা এখানে দেখলাম টেন্সকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকেও চারটা ভাগে ভাগ করা হয়। চলো একটু দেখে নিই ভাগগুলো। দেখো, প্রেজেন্টের চারটা ভাগ রয়েছে পরপর। এক নম্বর কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার আরেকটা নাম রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যার বাংলা মান হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান কাল। দুই নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা আরেকটা নাম রয়েছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, যার বাংলা মান হচ্ছে ঘটমান বর্তমান কাল। হ্যাঁ, যারা টেন্স শিখেছো তারা এই ভিডিওটা যদি দেখো, আশা রাখছি কিছু না কিছু নতুন জিনিস জানতে পারবে। নেক্সট নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার বাংলা মান হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। নেক্সট হচ্ছে 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বা আরেকটা নাম রয়েছে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স, যার মানে হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল। নেক্সট আসছি পাস্ট টেন্স। পাস্টের বেলাও সেম, অর্থাৎ যেখানে যেখানে প্রেজেন্ট কথাটা ছিল সেখানে সেখানে চেঞ্জ করে আমরা পাস্ট লিখবো, ওই একই ভাগ। যেমন একবার দেখে নিই। দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স নাম আরেকটা রয়েছে সিম্পল পাস্ট টেন্স, যার মানে সাধারণ বা নিত্য বর্তমান অতীতকাল। আর সেকেন্ড মানে 6 নাম্বার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার আরেকটা নাম রয়েছে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, যার মানে হচ্ছে ঘটমান অতীতকাল। নেক্সট 7 নাম্বার রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে আরেকটা নতুন নাম, কি নাম? প্লু পারফেক্ট টেন্স, যার মানে হচ্ছে পুরা ঘটিত অতীতকাল। নেক্সট 8 নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার আরেকটা নাম রয়েছে পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স, যার মানে হচ্ছে পুরা ঘটমান অতীতকাল। এই হলো আমাদের পাস্টের চারটা ভাগ। এবার আসছি ফিউচারে। ফিউচারের বেলাও সেম, অর্থাৎ যেখানে যেখানে পাস্ট ছিল সেখানে সেখানে ফিউচার লিখবো, দুই একটা জায়গায় একটু চেঞ্জেস, যেমন আগেরটা প্লু পারফেক্ট ছিল এখানে থাকবে না। ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স, আর যার মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। 10 নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আরেকটা নাম হচ্ছে ফিউচার প্রোগ্রেসিভ টেন্স, যার মানে হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। নেক্সট আসছে 11 নাম্বার বা 11 নম্বরে ফিউচার পারফেক্ট টেন্স, যার আরেকটা নাম হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎকাল। নাম্বার 12 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা নাম হচ্ছে ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স, যার মানে হচ্ছে পুরা ঘটমান ভবিষ্যৎকাল। এই যে আমাদের টোটাল তাহলে টেন্স পড়তে হচ্ছে 12টা। তো আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্টের যে চারটা ভাগ রয়েছে সেই ভাগ সম্পর্কে আমরা ডিটেলসে শিখব এবং ধীরে ধীরে ট্রান্সলেট করাও একটু শিখব। চলো, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট টেন্সের যে ভাগটা
সেটা আমরা আগে দেখলাম, সেটাই এখানে রয়েছে, একবার দেখে নিতে পারো। এইবার আমাদের আজকে শেখার বিষয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্টের প্রথম পার্ট। 1 নাম্বার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার আরেকটা নাম কি বললাম? সিম্পল প্রেজেন্ট টেন্স। ওটা আগে লেখা আছে, আমি আর বারবার লিখলাম না। তাহলে এখানে আমরা কি কি শিখব? প্রথম শিখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হয় বা কাকে বলে, কোন কোন ক্ষেত্রে এটা হয়। তারপরে শিখবো আমরা স্ট্রাকচার, গঠন প্রণালী, কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করা হয়। তারপরে শিখব আমরা ফর্মুলা বা সূত্র। তারপরে আমরা শিখব কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস অর্থাৎ ট্রান্সলেশন। তো চলো প্রথমে আগে আমরা শিখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কখন হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে এরকমটা বোঝালে। 2 নাম্বার কোনো অভ্যাসবশত কাজ বোঝালে আমাদের এই টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নেক্সট আরেকটা কি কখন হয়? আর হয় চিরন্তন সত্য বোঝালে। আর কি হয়? আর হয় কিছু ঐতিহাসিক ঘটনা বোঝালে। ঐতিহাসিক ঘটনা বোঝালে। আরেকটা ক্ষেত্রে আমাদের এই সিম্পল প্রেজেন্ট হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেটা কি? সেটা হচ্ছে ভবিষ্যতের পূর্ব নির্ধারিত কোনো ঘটনা, কোনো কাজ লিখো, পূর্ব নির্ধারিত কোনো কাজ বোঝালে আমাদের এই টেন্স হয়। টোটাল 5টা সম্পর্কে আমাদের জানতে হবে একটু ডিটেলস। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? 1 নাম্বারটা, 2 নাম্বারটা আর 3 নাম্বারটা, এগুলো আমাদের বেশি ব্যবহার করা হয়। চলো এবার এক এক করে বলি। বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে এরকমটা বোঝালে, যেমন ধরো আমরা ভাত খাই, তারা বিদ্যালয়ে যায়, সে বই পড়ে, তিনি খুব বকাবকি করেন, সে বিদ্যালয়ে যায় না, এরকম অর্থে আমাদের এই টেন্স হয়। এটা হলো সাধারণ বা বর্তমান কোনো কাজ বা ঘটনা। নেক্সট অভ্যাসবশত কাজ যদি বোঝায়, অভ্যাসবশত কোনটা? অভ্যাসবশত মানে কোনো কাজের অভ্যাস হয়ে যাওয়া। যেমন ধরো সকালবেলা আমরা প্রত্যেকটা দিন সকালবেলা হাঁটতে বেরোই, এটা একটা অভ্যেস হয়ে গেছে। তারা প্রত্যেকটা দিন বিকেলবেলা চা পান করেন, এটাও একটা অভ্যেস হয়ে গেছে। তাহলে এই ধরনের কাজ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর কি ক্ষেত্রে বোঝায়? চিরন্তন সত্য। তোমরা হয়তো জানো চিরন্তন সত্য কি, আগেও যেটা ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে, এমনটা যদি বোঝায়। তাহলে এমনটা কোন কোন জিনিস হতে পারে? যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, এখনো উঠছে, আর ভবিষ্যৎকালেও উঠবে। তাহলে এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। আর নাম্বার 3 বা আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে ধরো বলতে পারি আমরা পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এটা হলো চিরন্তন সত্য, আগেও ঘুরতো, এখনো ঘুরছে, ভবিষ্যতেও ঘুরবে। নেক্সট আসছি ঐতিহাসিক ঘটনা বোঝালে। ঐতিহাসিক ঘটনা কি হতে পারে? অশোক ছিলেন একজন মহান সম্রাট, এই ধরনের। অথবা 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, ঐতিহাসিক ঘটনা। নেক্সট ভবিষ্যতের পূর্ব নির্ধারিত কোনো কাজ বোঝালে। পূর্ব নির্ধারিত কাজ বলতে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে কোনো কাজ করা হবে, ফিক্সড কিছু বোঝালে। যেমন ধরো তিনি আগামীকালকে আসবেন, এই ধরনের বাক্যগুলোকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সেও করতে পারি, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারি। ধরো তিনি আগামী সপ্তাহে কলকাতা যাবেন, এই ধরনের বাক্যটাও আমাদের এই পূর্ব নির্ধারিত কাজকে বোঝানো হচ্ছে। বোঝা গেল? এটা আমরা ভবিষ্যৎ অর্থাৎ সিম্পল প্রেজেন্টে করতে পারি, আর তোমার হচ্ছে ভবিষ্যৎ অর্থাৎ তোমার ওই
সিম্পল ফিউচার টেন্সেও করতে পারি। চলো এবার আমরা শিখব স্ট্রাকচার বা গঠন প্রণালী। আমাদের স্ট্রাকচারটা কি হবে? সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। যদি এটা ঠিকঠাকভাবে না বুঝতে পারি তাহলে আমরা ট্রান্সলেশন করতে পারবো না। তাই খুব ভালো করে একটু দেখবে কি কি বসছে। প্রথমে 1 নাম্বার বসছে যে প্রথমে সাবজেক্ট বসে, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, সাবজেক্ট বা কর্তা বসে। 2 নাম্বার আর কি বসে? ভার্ব এর প্রেজেন্ট টেন্স, ভার্বের প্রেজেন্ট টেন্স বসে। এইখানে আবার একটা জিনিস ব্যাপার আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। চলো এটা লিখে দিই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, এস বা ইএস যোগ হয়। অর্থাৎ আমাদের নিয়ম অনুসারে এখানে কি হতে পারে? ধরো আমি লিখে দিচ্ছি, আগে দেখো 1v অবলিক 4v। এবার 1v কোনটা হয়? প্রেজেন্ট টেন্সের বেলা, আর এস বাই এস যুক্ত করলে হয় 4v, এটা মাথায় রাখতে হবে। এবার 1v 4v কি সেটা একটু পরে আসছি। এবার ধরো নেক্সট আমাদের নিয়মটা কি হবে সেটা লিখে আগে। এরপরে বসবে অবজেক্ট বা কর্ম বসে, অবজেক্ট বা কর্ম বসে, এটা লিখতে পারি। তাহলে এবার 1v 4v যারা আগের ক্লাসটা দেখেছো তাদের এটা অসুবিধা হওয়ার কথা নয়, তবুও আমি আরেকবার এই ক্লাসে রিপিট করছি। দেখো আমাদের ভার্ব, যদি আমরা ভার্ব একটা নিই ডু ভার্ব যদি নিই, ডুকে 1 নাম্বার দিলাম, তারপরে আমরা পড়েছি ডিড, এটাকে দিলাম 2 নাম্বার ভার্ব, তারপরে পড়েছি ডান, এটাকে দিলাম 3 নাম্বার ভার্ব। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু এর সঙ্গে এস বা ইএস যুক্ত করে হয়ে গেল ডাজ, এখানে ইএস যুক্ত হবে, এটাকে আমরা নাম্বার করব 4 নাম্বার ভার্ব। এবার ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে হয়ে যাবে 5 নাম্বার ভার্ব। তাহলে এই যে হলো আমাদের পুরো একটা ভার্বের প্যাটার্ন কি করে তৈরি করা হয়, এটা আমি আগের ক্লাসেও দেখিয়েছিলাম, এইভাবে দেখতে পারো। অর্থাৎ আমাদের এখানে 1v মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ডু এর যে প্যাটার্ন সেটা বসবে, আর 4v অর্থাৎ এই যে এস বা ইএস যুক্ত করে যেটা, সেটা হয় এটা বসবে না হলে এটা বসবে। এবার এটা কখন বসবে? নর্মাল যখন সাবজেক্ট থাকবে তখন এটা বসবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এইবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে আমাদের জানতে হবে কি কি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে পারে হি, শি, ইট, তারপর ধরো যে কোনো নাম, রাম লিখতে পারি, রহিম লিখতে পারি, তারপর ধরো বয়, গার্ল, এগুলো থার্ড পারসন হতে হবে আর সিঙ্গুলার নাম্বার হতে হবে, বা যে কোনো নাম, জায়গার নাম হতে পারে বুনিয়াদপুর এটসেট্রা। আর লিখলাম না, এগুলো প্রচুর আছে, এগুলো আগের ক্লাসে করানো হয়েছিল, তবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর অবজেক্ট বসে বা কর্ম বসে। এবার তাহলে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে একটু দেখে নিই, নেক্সট পেজ, এই পেজেও করা যেতে পারে। চলো দেখে নিই ফর্মুলাটা কি হচ্ছে। ফর্মুলার বেলা আমরা কি লিখবো তাহলে দেখো, প্রথমে বসছে কি সাবজেক্ট, তারপরে বসছে কি ভার্ব, সেটা আমরা শিখলাম 1v ওটা হতে পারে আবার 4v হতে পারে, তারপরে কি শিখলাম অবজেক্ট। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বের মধ্যে 1v অথবা 4v হতে পারে, আর এটা হলো অবজেক্ট। এটা আমরা তাহলে কি শিখলাম ফর্মুলা, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, নেক্সট আসছে এবার এক্সাম্পল। এক্সাম্পল বা আমাদের ট্রান্সলেশন। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আরেকটা ল্যাঙ্গুয়েজ যদি একটু নলেজটা ভালো থাকে তাহলে ক্লিয়ারলি বোঝা যায়। অর্থাৎ আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা,
আমরা বাংলা সবাই কম বেশি ভালো করে জানি, সেখান থেকে আমরা ইংলিশটা ট্রান্সলেশন করা ধীরে ধীরে শিখবো। কিভাবে দেখো, 1 নম্বর এক্সাম্পল দিচ্ছি, আমি ভাত খাই। আমি ভাত খাই, এটা। তাহলে আমাদের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমিটা হলো সাবজেক্ট, তারপরে কি হচ্ছে ভাত, কি খাই, ভাত খাই, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট, তারপরে খাই, কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা হলো ভার্ব। এটা হলো বাংলার স্ট্রাকচার, এটা হলো বেঙ্গলি স্ট্রাকচার। বেঙ্গলি কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে শেষে গিয়ে ভার্ব হচ্ছে। এবার যখন আমি ট্রান্সলেট করব তখন কি হয়, ইংলিশের স্ট্রাকচার আমরা আগেটা দেখলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ আমি এখানে লিখে নিই ইংলিশের ট্রান্সলেশন কি হচ্ছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আসছে, এটা হচ্ছে ইংলিশের প্যাটার্ন। এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ কি করব, প্রথমে সাবজেক্ট, কে কাজ করছে, আমি কাজ করছে, বা ভাত খাওয়ার কাজ কে করছে, আমি, তাহলে আমির ইংলিশ আই। তারপর কি লিখবো, ভার্ব, আমরা আগেরটাই দেখলাম ভার্বের নিয়ম কি 1V অথবা 4V বসবে। এবার আইটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই নর্মাল ভার্ব অর্থাৎ ইট, এটা বসবে ভার্বের প্রেজেন্ট টেন্স। আর হচ্ছে তোমার হচ্ছে অবজেক্ট রাইস, আই ইট রাইস, বোঝা গেল। নাম্বার 2, তারা বিদ্যালয়ে যায়, তারা বিদ্যালয়ে যায়, এটা যদি লিখি তাহলে এখানে আমরা কি করব, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে তারা, তারা ইংলিশ দে। তারপরে লিখবো ওই যে ফর্মুলাটা ক্লিয়ার করে এখানে লিখি, সাবজেক্ট 1V অবলিক 4V প্লাস অবজেক্ট, এই নিয়মে আমাদের হবে। তাহলে এখানে কি হবে, প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপরে 1V অবলিক 4V, এটার মধ্যে যে কোনো একটা হবে। আমাদের দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা প্লুরাল নাম্বার, তাহলে অর্থাৎ 1Vটাই হবে। অর্থাৎ এখানে যাওয়ার ইংলিশ গো, দে গো, কোথায় যায়, গো এর পরে টু বসে, কোনো জায়গায় যাওয়া বোঝালে গো টু স্কুল। এটা হয়ে গেল আমাদের ট্রান্সলেশন। নেক্সট 3 নাম্বার, সে গানটি গায়, সে গানটি গায়, বর্তমানকালে এগুলো হয়, নর্মাল ব্যাপার, সে গানটি গায়, তাহলে শের ইংলিশ কি, হি, বা আমরা লিখতে পারি শি। এবার হচ্ছে হি বা শি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে গান গায়, গাওয়ার ইংলিশ কি, সিং, সিং মানে গাওয়া, তাহলে সিং এর সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, অর্থাৎ আমাদের হয়ে গেল সেটা 4V। তারপরে গান টি, টি আছে, তাহলে দা সং, সং মানে গান, যখন টি হয়ে যাবে তখন দা আসবে, দা সং। এই ধরনের আর কি করতে পারি, নেক্সট এক্সাম্পল দিতে পারি, ধরো চিরন্তন সত্য বোঝালে, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রথমে সাবজেক্ট কি, সূর্য, সূর্যর ইংলিশ কি, দা সান। দা কেন লিখলাম, কারণ পৃথিবীতে একটাই সূর্য রয়েছে, তাই তার আগে আমাদের দা লিখতে হবে, দা সান। এবার আমি এখানে ফর্মুলাটা আরে একবার লিখছি, সাবজেক্ট প্লাস মানে এস প্লাস 1V অবলিক 4V প্লাস অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট লেখা হয়ে গেল। এবার ভার্ব লিখবো, দা সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে 4V, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। ওঠার ইংলিশ কি, রাইজ, রাইজের সঙ্গে এস বা ইস যুক্ত করলে রাইজেস, তাহলে দা সান রাইজেস। এবার ওঠে পূর্ব দিকে, এটা হবে ইন দা ইস্ট, ইন দা ইস্ট, কিন্তু এটা অবজেক্ট নয়, এটা হলো আদার্স পার্ট, অ্যাডভার্বিয়াল। এগুলো ধীরে ধীরে শিখতে পারবে। আমরা সহজ করে প্রথমে শিখছি সাবজেক্ট ভার্ব, ভার্ব অবজেক্ট দিয়ে, তারপরে ধীরে ধীরে এগুলো শিখবে, অ্যাডভার্বিয়াল হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, এগুলো সব শেখা হবে। নেক্সট আমরা এক্সাম্পল লিখছি, যদি অভ্যাসবশত কাজ বোঝায়, তার বেলা কি এক্সাম্পল লিখতে পারি, ধরো আমরা প্রতিদিন বিকেলে চা পান করি, বিকেলে চা পান করি বা খাই লিখি, আমরা প্রতিদিন বিকেলে চা খাই। তাহলে এখানে সাবজেক্টকে আমরা, উই, ভার্ব লিখবো, ভার্ব কি, খাওয়ার ইংলিশ হচ্ছে, এখানে আমরা টেক লিখবো। আমরা নর্মাল সেন্সে কি লিখতে পারি, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে হচ্ছে মানে ঢকঢক করে খাওয়া, জল যেভাবে খাই সেটাকে ড্রিঙ্ক বলে।
তারপরে ধরো ইট মানে হচ্ছে খাওয়া, ইট কিরকম খাওয়া, চিবিয়ে খাওয়া, তো এখানে আমরা চা তো চিবিয়ে খাই না, টেক মানে হচ্ছে চুমুক দিয়ে খাওয়া, বা হ্যাভ লিখতে পারি, হ্যাঁ টেক লিখতে পারি বা হ্যাভ, এগুলো হচ্ছে চুমুক দিয়ে খাওয়া এই অর্থে। উই টেক, এবার কি খাই, অবজেক্ট কি, চা, টি। এবার বলছে আদার্স পার্ট, প্রতিদিন বিকেলে, তাহলে উই টেক বা হ্যাভ টি এভরি আফটারনুন, প্রত্যেকটা দিন বিকেলে। এটা হয়ে গেল আমাদের অভ্যাসবশত কাজ। এবার নেক্সট হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই। ধরো অশোক একজন মহান সম্রাট ছিলেন, মহান সম্রাট ছিলেন। এটার ক্ষেত্রে আমরা কি লিখবো ট্রান্সলেশনের ক্ষেত্রে, তাহলে অশোকা ইংলিশে হবে অশোকা, মানে অশোক বাংলায়, হ্যাঁ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিলেন, মানে এখানে আমরা হয় অর্থে ইউজ করব, ইজ এ গ্রেট এম্পেরর, এম্পেরর মানে হচ্ছে সম্রাট। বোঝা গেল, এইটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার নেক্সট আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমানকাল, কোনো কাজ বর্তমানকালে হচ্ছে, চলছে, ঘটছে ইত্যাদি বোঝালে। চলো একটু লিখে নিই ফটাফট। কোনো কাজ বর্তমানকালে হচ্ছে, চলছে, ঘটছে ইত্যাদি বোঝালে, ইত্যাদি বোঝালে এই টেন্স হয়। এই টেন্স হয়, অর্থাৎ বর্তমানকালে চলছে, হচ্ছে, ঘটছে, এরকমটা, কাজটা কন্টিনিউ হচ্ছে, মানে শুরু হয়েছে এখনো শেষ হয়নি, এরকম বোঝালে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আগের মতোই এবার আমরা গঠন প্রণালী বা স্ট্রাকচার জানবো। তাহলে গঠন প্রণালী বা স্ট্রাকচারের বেলা কি লিখবো, স্ট্রাকচার বা গঠন প্রণালী। স্ট্রাকচার বা গঠন প্রণালীতে কি লিখবো, এক নম্বর কি হয়, প্রথমে সাবজেক্ট বসে, আগেরটার মতোই প্রথমে সাবজেক্ট বসে। দুই নাম্বার নিয়ম, বি ভার্ব বসে, বি ভার্ব বসে। বি ভার্ব কি, বি ভার্ব হলো এম, ইজ, আর। এই বি ভার্বের এই তিনটে ফর্ম বসে, ওয়াজ আর নয় কিন্তু, হ্যাঁ এটা তোমাকে মাথায় রাখতে হবে, এই তিনটে ফর্মের মধ্যে যে কোনো একটা বসবে। নাম্বার 3 কি বসছে, এবার প্রধান ভার্বের সঙ্গে বা প্রিন্সিপাল ভার্বের সঙ্গে, প্রধান ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ হয়, আইএনজি যোগ হয়। অর্থাৎ আমাদের নিয়ম অনুসারে 5 নাম্বার ভার্ব সবার শেষের ভার্ব, যেটা আমরা লিখলাম একটু আগে। তারপরে 4 নাম্বার কি বসে, অবজেক্ট বসে, অবজেক্ট বসে। অবজেক্টের আরেকটা নাম কি শিখলাম, অবজেক্টের আরেকটা নাম কর্ম। তাহলে কি কি বসলো, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে কি বসছে, বি ভার্ব। বি ভার্বের কোন কোন ফর্ম, এম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। তারপরে কি বলেছে, প্রধান বা মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। এই আইএনজি যোগ এটা মাথায় রাখতে হবে, আইএনজি যোগ মানে কন্টিনিউয়াস চলছে এইরকম সেন্স ক্যারি করে। তারপরে কি বসে, অবজেক্ট বসে, অবজেক্ট বা কর্ম। তাহলে ফর্মুলাটা কি হলো, ফর্মুলাটা আমরা লিখব, দেখো প্রথমে বসছে সাবজেক্ট, তারপরে কি বসছে এম, ইজ, আর, এইটা বসছে। তারপরে বসছে হচ্ছে তোমার ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ 5 নাম্বার ভার্ব, তারপরে বসছে অবজেক্ট। এইটুকু আমাদের মাথায় ঠিকঠাকভাবে রাখতে হবে। তাহলে এবার হচ্ছে কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর বসে, আই এর সঙ্গে সবসময় এম বসে। আর যদি সিঙ্গুলার বোঝায়, সিঙ্গুলার মানে হচ্ছে একটা জিনিসকে, সিঙ্গুলার মানে হচ্ছে একটা জিনিস, যদি একটা জিনিস বোঝায় তাহলে কি বসে, ইজ বসে। যদি প্লুরাল বোঝায়, প্লুরাল মানে
একের বেশি, একের বেশি, একের বেশি বোঝালে তাহলে বুঝবে আর, এটা সবাই হয়তো জানো। তাহলে এবার আমরা একটু ট্রান্সলেশনের দিকে এগোই। এক্সাম্পলে আমরা কি করতে পারি, ধরো ঘটনাটা চলছে, হচ্ছে, ঘটছে, এরকমটা বোঝালে, ধরো আমি ভাত খাচ্ছি, আমার খাওয়া শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, এরকম একটা এক্সাম্পল। আমি ভাত খাচ্ছি। তাহলে আমাদের ফর্মুলা অনুসারে প্রথমে কি বসবে, সাবজেক্ট। এখানে আমি ভাত খাচ্ছি, কে কাজটা করছে, আমি, আই। আয়ের পরে কি বসে বললাম, অ্যাম বসে, তাহলে আয়ের পরে অ্যাম বসলো। এবার খাওয়ার ইংলিশ কি, ইট, ইটের সঙ্গে কি বসবে, আইএনজি, অর্থাৎ 5 নম্বর ভার্ব, আই অ্যাম ইটিং। এবার কি খাচ্ছি, অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস বা ভাত, আমরা এখানে বয়েলড রাইসও লিখতে পারি। তাহলে আই অ্যাম ইটিং রাইস। আরেকটা এক্সাম্পল লিখি, 2 নম্বর এক্সাম্পল, ধরো তারা কলকাতা যাচ্ছে, তারা কলকাতা যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি করব, সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে তারা, দে, তারপরে কি লিখবো, অ্যামিজারের মধ্যে কিছু একটা হবে, এখানে হবে আর, কারণ প্লুরাল, দে আর। তারপরে যাওয়ার ইংলিশ কি, গো, গো ভার্বের সঙ্গে কি বসবে, আইএনজি যুক্ত বসবে। তারপরে কোথায় যাচ্ছে, কোনো জায়গা যাওয়া বোঝালে কোনো জায়গাতে, তখন টু বসবে, তারপরে কলকাতা, তাহলে দে আর গোয়িং টু কলকাতা। নাম্বার 3, 3 নম্বর এক্সাম্পল হিসেবে যদি আমরা লিখি, তোমরা অনেক এক্সাম্পল এগুলো ভাবতে পারবে, বলতে পারবে। সে এখন বই পড়ছে, সে এখন বইটি পড়ছে, বইটি পড়ছে। দেখো এখানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারের ব্যাপার নেই। এখানে যেটা আছে অ্যামিজার কোথায় বসবে সেইটা আমাদের ঠিকঠাক করে বসাতে হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে। আইএনজি অ্যাড করা মানে কন্টিনিউয়াস সেন্স, চলন্ত, চলছে এমনটা বোঝায়। তাহলে সাবজেক্ট কি, হি, সে। তাহলে এবার অ্যামিজারের মধ্যে কি বসবে, ইজ, শি বা হি ইজ লিখলাম। লেখার পরে তারপরে ভার্ব পড়া, পড়া ইংলিশ কি, রিড, রিডের সঙ্গে কি হবে, আইএনজি যুক্ত হবে। হি ইজ রিডিং বইটি, টি থাকলে কি লিখবো, দ্য বুক। এরকম এক্সাম্পল। আরেকটা লিখি, আরেকটা এক্সাম্পল, ধরো ছেলেগুলি, ছেলেগুলি মাঠে খেলছে, মাঠে খেলছে, ছেলেগুলি মাঠে খেলছে। এর ইংলিশ কি হবে, সাবজেক্ট কি, ছেলেগুলি, ছেলেগুলি ইংলিশ কি, দ্য বয়েজ, দ্য বয়েজ প্লুরাল, তাহলে কি বসবে, আর বসবে অ্যামিজারের মধ্যে। তারপরে খেলার ইংলিশ কি, প্লে, প্লের সঙ্গে আইএনজি যুক্ত বসবে, যেহেতু 5 নম্বর ভার্ব, দ্য বয়েজ আর প্লেইং। এখানে কিন্তু অবজেক্ট নেই, মাঠে, মাঠে কোনো জায়গা বোঝাচ্ছে, এটা অ্যাডভার্বিয়াল, তাহলে হবে ইংলিশ ইন দ্য ফিল্ড। অনেকে এবার প্রশ্ন করতে পারে, আচ্ছা ইন দ্য ফিল্ড, তারা কি মাঠের মধ্যে খেলছে, মাঠের উপরে তো খেলে, অন দ্য ফিল্ড হওয়া উচিত। অ্যাকচুয়ালি ইন দ্য ফিল্ড একটা ফ্রেজ, যার মানে হচ্ছে মাঠে, এই জন্য আমরা এখানে ইন দ্য ফিল্ড লিখি। তাহলে আশা করি এটা বোঝা গেল। নেক্সট আসছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল, মানে কোনো কাজ অলরেডি ঘটে গেছে, শেষ হয়ে গেছে, যার ফলাফল বা রেশ এখনো বর্তমান রয়েছে। তাহলে আমরা সেটাই লিখি। চলো, কাকে বলে বা কি করে চিনবো, কোনো কাজ, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যার ফলাফল, যার ফলাফল বা রেশ এখনো রয়েছে, যার ফলাফল বা রেশ এখনো রয়েছে, এখনো রয়েছে, তখন আমাদের এই টেন্সটা হয়। ধরো কিরকম, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা শেষ হয়েছে, যার ফলাফল বা রেশ এখনো রয়েছে। যেমন ধরো আমি একটা কলম কিনেছি,
তারা বুনিয়াদপুরে গিয়েছে, সে ভাত খেয়েছে, তারা বিদ্যালয়ে গিয়েছে, অলরেডি পৌঁছে গেছে, তার ফলাফল এখনো বিদ্যালয়ে রয়েছে। আমি ভাত খেয়েছি, আমার ফলাফল খাওয়া হয়ে গেছে, ফলাফল আমার পেটে এখনো ভাত রয়েছে। কলম কিনেছি, কলমটা এখনো আমার কাছে রয়েছে। এইরকম অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। এইবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি বসবে? স্ট্রাকচারের বেলা আমরা কি লিখবো দেখে নাও একটু। স্ট্রাকচার বা গঠন প্রণালী, গঠন প্রণালী, গঠন প্রণালীতে কি লিখবো? প্রথমে 1 নাম্বার হবে সাবজেক্ট, সাবজেক্ট বা কর্তা বসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নাম্বার বসবে হ্যাভ, হ্যাজ, যে কোনো একটা বসবে, হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা বসবে। 3 নাম্বার আর কি বসবে? মূল ভার বা প্রধান বা প্রিন্সিপাল ভার্বের, প্রধান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমাদের নিয়ম অনুসারে হবে 3V, আমাদের নিয়ম অনুসারে ওই যে ডু ডিড ডান যেটা বললাম সে অনুযায়ী হবে 3V। আর লাস্ট হবে অবজেক্ট, অবজেক্ট বা কর্ম বসে, অবজেক্ট বসে লিখলাম আর কর্মটা লিখলাম না। তাহলে কি কি বসছে? প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, এটা বসে, হ্যাঁ। তারপরে 2 নাম্বার হ্যাভ কিংবা হ্যাজ বসে। তারপরে 3 নাম্বার কি বলছে? প্রধান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3V বসে, এখানে বসে লিখতে পারো। তারপর হচ্ছে অবজেক্ট বসে। তাহলে এটার ফর্মুলাটা কি আমরা লিখি? ফর্মুলাটা একদম সহজ। তাহলে প্রথমে হলো এস বা সাবজেক্ট, তারপরে কি বসছে? আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, দেখতেও সুবিধা হবে তোমাদের। প্রথমে কি বসছে? এস সাবজেক্ট, তারপরে কি বসছে? হ্যাভ না হলে হ্যাজ, তারপরে আমাদের নিয়ম অনুসারে 3V ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট, আদার্স পার্ট বসে, ওগুলো লিখলাম না। তাহলে এবার হ্যাভ কোথায় বসে আর হ্যাজ কোথায় বসে? হ্যাভ আই, আয়ের পরে হ্যাভ বসে, এটা মুখস্থ রাখতে হবে। আয়ের পরে সবসময় হ্যাভ বসে। এছাড়া সিঙ্গুলার যদি বোঝায়, সিঙ্গুলার বোঝালে হ্যাজ, আর প্লুরাল যদি বোঝায়, প্লুরাল বোঝালে হ্যাভ বসে। একমাত্র আই সিঙ্গুলার হওয়ার পরেও হ্যাভ বসছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি আরেকবার রিপিট করছি, যদি সিঙ্গুলার বোঝায় তাহলে হ্যাজ বসে, প্লুরাল বোঝালে হ্যাভ বসে। একমাত্র আই সিঙ্গুলার হওয়ার পরেও হ্যাভ বসছে, এটা এক্সেপশনাল। এইবার আরেকটা মনে রাখার উপায় আছে। কি উপায়? ধরো হ্যাজের স্পেলিং দেখো 1 2 3টা, হ্যাভের স্পেলিং দেখো 1 2 4টা। সিঙ্গুলার মানে কম জিনিস বোঝায় আর প্লুরাল মানে বেশি জিনিস বোঝায়। তাহলে বেশি জিনিসের ক্ষেত্রে বেশি বানান 4টা, কম জিনিসের ক্ষেত্রে কম বানান, তাহলে এটা হলো 3টা রয়েছে আর এখানে রয়েছে 4টা। এইভাবে আমরা মনে রাখতে পারি। আর ধরো ইউ, ইউ ক্ষেত্রে তুমিও বোঝায় আবার তোমরাও বোঝায়, অর্থাৎ সিঙ্গুলারও বোঝায় প্লুরালও বোঝায়, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। চলো এক্সাম্পল হিসেবে দেখি 2-1টা। এক্সাম্পল হিসেবে দেখি 1 নাম্বার, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। তাহলে এটার ইংলিশ কি হবে? সাবজেক্ট প্রথমে আই, তাহলে আয়ের পরে কি বসে? হ্যাভ, তারপরে কি বললাম? ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ খাওয়ার ইংলিশ কি? ইট অ্যাট ইটেন। কি খেয়েছি? রাইস, ভাত। এই স্ট্রাকচারে করব, একদম ইজি। নাম্বার 2, তুমি বিদ্যালয়ে গিয়েছো, বিদ্যালয়ে গিয়েছো মানে তোমার স্কুলে যাওয়া কমপ্লিট হয়েছে। তুমি বিদ্যালয়ে গিয়েছো। তাহলে এটাকে আমি ইংলিশ কি করব? তুমি ইংলিশ কি? ইউ। তারপরে কি লিখবো? হ্যাভ এর মধ্যে যে কোনো একটা, ইউ এর পরে কি বললাম? হ্যাভ বসে, কারণ ইউ একজনকে বোঝায়, মানে বহুজনকে বোঝায়, তাহলে ইউ হ্যাভ। তারপরে কি লিখবো? যাওয়ার ইংলিশ কি? গো, ওয়েন্ট, গান। ইউ গান কোথায়? টু স্কুল, বিদ্যালয়ে। আমরা এইভাবে এটা ট্রান্সলেট করব। নেক্সট আরেকটা করি। 3 নম্বর ধরো, রাম
ও রহিম তোমার হচ্ছে ফুটবল খেলেছে। যদি আমি এই সেন্টেন্সটা লিখি তাহলে কি লিখবো, এখানে সাবজেক্ট হয়ে গেল দুটো, তাহলে কি লিখবো, রাম অ্যান্ড রহিম, এটা হয়ে গেল সাবজেক্ট আমাদের। সাবজেক্ট এবার আমাদের হয়ে গেল প্লুরাল, দুইজনকে বোঝানো হচ্ছে, তাই হয়ে যাবে হ্যাভ। এবার খেলার ভার্ব লিখতে হবে, মেন ভার্ব খেলার ইংলিশ কি, প্লে। প্লের পাস্ট পার্টিসিপল কি হবে, প্লেড। কি খেলেছিল, ফুটবল। এইভাবে আমরা করতে পারি। আর একটা এক্সাম্পল লিখি চলো, তারা নদীতে সাঁতার কেটেছে। এটা যদি করি তাহলে এখানে আমরা কি করব, তারার ইংলিশ কি, সাবজেক্ট তারা ইংলিশ কি, দে। দের পরে কি বসে, হ্যাভ বসে, দে হ্যাভ। তারপরে কি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল সাঁতার কাটার ইংলিশ কি, সুইম হবে সোয়াম। দে হ্যাভ সোয়াম কোথায়, নদীতে, ইন দা রিভার। তারা নদীতে সাঁতার কেটেছে, দে হ্যাভ সোয়াম ইন দা রিভার। নেক্সট, এটা হয়ে গেল আমাদের আজকের লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল। অর্থাৎ কি রকম, কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বা আগে শুরু হয়ে এখনো চলছে, ঘটছে, এমনটা বোঝালে, মানে শেষ হয়নি। অর্থাৎ কোনো কাজ পূর্বে বা আগে শুরু হয়ে, বা আমরা এখানে লিখতে পারি অতীতে শুরু হয়ে এখনো শেষ হয়নি, এখনো চলছে বা শেষ হয়নি, এমনটা বোঝালে এই টেন্স হয়। এবার মানে ধরো আমি গত 7 দিন ধরে জ্বরে ভুগছি, তাহলে আমার জ্বরে ভোগা শুরু হয়েছে 7 দিন আগে, এখনো চলছে। সে 3 ঘন্টা ধরে বইটি পড়ছে, তার 3 ঘন্টা আগে পড়াশোনা শুরু করেছে, এখনো পড়াশোনার কাজটা চলছে, শেষ হয়নি। তারপর ধরো সে সকাল থেকে কান্না করছে, তার কান্না করা স্টার্ট হয়েছে সকালে, এখনো চলছে, এইরকমটা যদি বোঝায় তাহলে আমাদের এই টেন্সটা হয়। তাহলে এই টেন্সের স্ট্রাকচার আমরা কি একটু জেনে নিই। স্ট্রাকচার বা গঠন প্রণালী। কি হবে, 1 নাম্বার প্রথমে সাবজেক্ট বসে প্রত্যেকটার ক্ষেত্রেই। 2 নাম্বার নিয়ম কি বসবে, 2 নাম্বার হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। 3 নাম্বার নিয়ম কি বসবে, 3 নাম্বার নিয়ম বসবে প্রধান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। প্রধান ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, একটা জিনিস মাথায় রাখবে, যখন এই কন্টিনিউয়াস কথাটা দেখতে পাবে, সেটা যে কোনো টেন্সের ক্ষেত্রে হোক। বাইক ওকে, দেখো কন্টিনিউয়াস কথাটা যখনই হবে তখন আমরা কি করব, আইএনজি যুক্ত ভার্ব বসবে, সেটা প্রেজেন্টের বেলা হোক, ফিউচারের বেলা হোক, পাস্টের বেলা হোক না কেন। তাহলে প্রধান ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, আমাদের নিয়ম অনুসারে সেটা হবে 5V। তারপরে 4 নাম্বার দেখো, 4 নাম্বার কি বসবে, অবজেক্ট বসে, অবজেক্ট বা
কর্ম বসে। এরপরে এখানে আমি লিখে দিচ্ছি 5 নম্বর নিয়ম, তোমার কখনো ফর বসবে অথবা সিন্স, ফর বা সিন্স বসে, এটা কিন্তু ভাইটাল পার্ট, ফর বা সিন্স। তাহলে কি কি বসে বলছি, প্রথমে সাবজেক্ট বসে, 2 নাম্বার হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, 3 নাম্বার প্রধান ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় অর্থাৎ 5 নাম্বার ভার্ব, তারপরে 4 নাম্বার হচ্ছে অবজেক্ট বা কর্ম বসে, 5 নাম্বার হচ্ছে ফর বা সিন্স বসে। চলো একটু ব্যাপারটা দেখি। এবার আগে ফর্মুলাটা একটু লিখে নিই, তারপরে ফর সিন্স কোথায় বসে সেটা একটু শিখবো। প্রথমে বসলো সাবজেক্ট, তারপরে কি বললাম, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে কি বসে আমাদের 5 নাম্বার ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কি বসে ফর বা সিন্স, তারপরে আদার্স বসে আরো প্লাস আদার্স কিছু বসে। এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে সাবজেক্ট কোথায় বসে, হ্যাভ হ্যাজ বিন কোথায় বসে আমরা শিখলাম, যেখানে হ্যাভ বসে সেখানে হ্যাভ বিন বসে, যেখানে হ্যাজ বসতো সেখানেই হ্যাজ বিন বসে। তারপর 5 নম্বর ভার্ব জানি, অবজেক্ট জানি। ফর আর সিন্স কি, ফর হচ্ছে, ফর বোঝালে তোমার পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইমটা কি মানে কতটা সময় মানে চলছে, কতটা সময় ধরে চলছে এরকমটা বোঝালে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, অর্থাৎ এইভাবে লিখতে পারি 2 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা, আবার ধরতে এইভাবে লিখতে পারি 10 দিন, 5 দিন, এইভাবে আমরা লিখতে পারি। মানে কতটা সময় ধরে বোঝাচ্ছে, ডিউরেশন বোঝাবে, ডিউরেশন, এটাকে বোঝাবে ডিউরেশন, কতটা সময় ধরে চলছে এটা। এবার সিন্স কোথায় বসে, সিন্সের মানে হচ্ছে থেকে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম বলতে কোনটা, কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া, কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া, এরকমটা বোঝাবে। যেমন ধরো সকাল থেকে, বিকেল থেকে, এরকম অর্থে, জন্ম থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া। যেমন ধরো সকাল থেকে, জন্ম থেকে, এই টাইপের কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে শুরু হওয়া, এমনটা বোঝাবে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এটার এক্সাম্পল করি কয়েকটা। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1 নাম্বার সে সকাল থেকে কান্না করছে, সকাল থেকে কান্না করছে। তাহলে কান্না করাটা স্টার্ট হয়েছে কখন, সকাল থেকে, এখনো চলছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি। তারপরে কি লিখবো আমরা, নিয়মটা এখানে লিখলাম এস প্লাস কি লিখলাম, হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস 5v প্লাস ও প্লাস ফর বা সিন্স, তারপরে আরো কিছু বসবে, সেটা কি বসবে সেটা আমরা যেটা সেন্টেন্স থাকবে সেই অনুযায়ী। তাহলে সাবজেক্ট লিখলাম হি, তারপরে কি লিখবো হ্যাভ বিন বা হ্যাজ বিন, হি এর সঙ্গে কি বসে হ্যাজ বিন, হি হ্যাজ বিন। এবার ভার্ব কি, ভার্ব হচ্ছে কান্না করা, কান্না করার ইংলিশ কি ক্রাই, ক্রাইয়ের সঙ্গে কি বসবে আইএনজি যুক্ত ভার্ব বসবে, হয়ে গেল 5v হি হ্যাজ বিন ক্রাইং। এবার অবজেক্ট এখানে নেই, এখানে লিখবো কি সকাল থেকে, এখানে পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তাই এখানে হয়ে যাবে সিন্স, কখন থেকে, মর্নিং থেকে, তাই হয়ে গেল হি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। নাম্বার 2, আমি 3 ঘন্টা ধরে
3 ঘন্টা ধরে বইটি পড়ছি। তাহলে আমার পড়া 3 ঘন্টা আগে শুরু হয়েছে, এখনো চলছে। তাহলে এখানে সাবজেক্ট কি লিখবো? আই। তারপরে কি লিখবো? আই এর পরে আমরা শিখলাম হ্যাভ বিন বসে, আই হ্যাভ বিন। তারপরে 5V বসবে। 5V কি হচ্ছে? পড়া। তাহলে পড়া ইংলিশ কি? রিড। আই হ্যাভ বিন রিডিং। কি পড়ছি? অবজেক্ট বইটি। তাহলে অবজেক্ট হলো বইটি। দ্য বুক, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক। এবার কি হচ্ছে? 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা ধরে এখানে কি বোঝানো হচ্ছে? পিরিয়ড অফ টাইম, ডিউরেশন, সময়, কতটা সময়। তাহলে আমরা লিখব ফর 3 আওয়ার্স। ফর 3 আওয়ার্স এটা লিখতে পারি। চলো তোমাদের আরো একটা এক্সাম্পল দিই। জন্ম থেকে আমি কলকাতায় থাকি, এটা লিখলাম। তাহলে জন্ম থেকে আমি কলকাতায় থাকি। তাহলে সাবজেক্ট কোনটা? আমি। আমির ইংলিশ আই। তার আয়ের পরে কি বসবে? হ্যাভ বিন, আই হ্যাভ বিন। থাকার ইংলিশ কি? লিভ, বসবাস করা। লিভের সঙ্গে কি হয়ে যাবে? আইএনজি যুক্ত। আই হ্যাভ বিন লিভিং। কোথায় থাকি? ইন কলকাতা। এটা হচ্ছে আদার্স পার্ট, মানে অ্যাডভার্বিয়াল, অবজেক্ট নেই। আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা। কখন থেকে? জন্ম থেকে। একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে সিন্স মাই বার্থ। মাইটা লিখলেও হবে, না লিখলেও হবে। সিন্স মাই বার্থ, এই ধরনের। বোঝা গেল? তো একদম সহজ, সবগুলো টেন্সই একটু ভালো করে দেখলে এবং বুঝলে ট্রান্সলেশন করা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। সো আজকে এই অবধি থাক। দ্যাটস অল টুডে। তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকলে, বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানিও। আমি তোমাদের সেই কমেন্ট দেখে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর রেগুলার এইভাবে প্রত্যেকটা গ্রামার ধরে ধরে শিখতে হলে এই চ্যানেলটিকে তোমরা ফলো করতে থাকো। ওকে, বাই।